মানুষের মগজটা একটা শক্ত পাথর নয়, সেখানে ছাপ থেকে যায়, বিভিন্ন ঘটনার ছাপ থেকে যায়। শেষ পর্যন্ত কি দেখা গেল যে আরজি করে একজন ডাক্তার নিগৃহীত হলেন শারীরিকভাবে এবং ভয়ঙ্করভাবে, এবং তিনি খুন হলেন। এইবার এই ঘটনাটি কলকাতার বুকে এতই আলোড়ন সৃষ্টি করল যে মুখ্যমন্ত্রী নিজে, এর আগে তার বড় মেজ সেজ নেতারা নামতেন, এখন মুখ্যমন্ত্রী নিজেই আসরে নেমে পড়লেন। কি করলেন? পুলিশকে নির্দেশ এমন ভাবে দিলেন যাতে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যখন এই মামলা উঠল, একদল মানুষ গিয়ে প্রধান বিচারপতির এখানকার এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন যে এই ঘটেছে। তখন দেখা গেল কোন ঘটনা কখন ঘটেছে, তার জেনারেল ডায়েরি কখন হয়েছে, এফআইআর কখন হয়েছে, মৃতদেহ কখন হয়েছে পোড়ানো, তার কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এগুলো তো একের পর এক হবে। মমতা ব্যানার্জি কি করলেন? তার লোকজন পাঠিয়ে দিলেন সেই মৃতার মা বাবার কাছে। মৃতার মা বাবা ততক্ষণে চলে এসেছেন হসপিটালে। তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হলো, এমনকি তাদের সেই মৃত মেয়ের চেহারাটাও দেখতে দেয়া হলো না। কি কারণ? বলল তদন্ত চলছে। কি তদন্ত চলছিল? তখনও তো আপনারা এফআইআরই তৈরি করেননি। যদি এফআইআর না হয় তাহলে পুলিশ তদন্তটা করে কি নিয়ে? এই মিথ্যাচার এই মুখ্যমন্ত্রীর আমলে ঘটে চলেছে এবং ঘটছে এবং ঘটেছে। এই মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 ঘন্টা পরে, 3.5 ঘন্টা পরে, যখন সেই মেয়েটির মৃত ডাক্তারের বাবা এবং মা হেনস্থার অ্যাক্সেস, তারা এর মধ্যেই বলেছেন আমাদেরকে প্রচুর হেনস্থা করা হয়েছে। কারা করছেন? সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর পুলিশ, যিনি কিনা 10 লক্ষ টাকা নিয়ে মৃত মানুষের বাড়িতে পৌঁছে যান। এই মমতা ব্যানার্জি বোধহয় স্থির করেছেন যে কোনো ডাক্তার যদি নিগৃহীত হয়ে খুন হয় তার দাম হবে 10 লাখ টাকা। তিনি এর আগে বিভিন্ন ধর্ষণের তালিকা করেছিলেন। অমুক ভাবে ধর্ষণ হলে 2 লাখ, তমুক ভাবে হলে 5 লাখ। এবার তিনি একটা নতুন কেস পেলেন, ডাক্তার হলে 10 লাখ টাকা দিয়ে তিনি সব কিনতে চান। কিন্তু তার ভূমিকাটা একবার দেখুন। এইবার কি হলো? সেই মেয়েটির বাবা এবং মাকে আলাদা করে দেয়া হলো অন্য মানুষের সঙ্গে, যাতে তারা কথা বলতে না পারে। মৃতদেহটি সেই পুলিশরা তার বাবা মায়ের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আপনারা ভাবতে পারছেন কতটা অমানবিক, কতটা নৃশংস হলে এই পুলিশ এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের শরিক হতে পারেন? একটি ডাক্তার মেয়ে 27-28 বছরের খুন হয়েছে, নিগৃহীত হয়েছে আগের দিন রাত্রে। তাকে টানতে টানতে তার মৃতদেহ তার বাবা মায়ের সামনে দিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কেন না? মৃতদেহটিকে তৎক্ষণাৎ পোস্টমর্টেম করতে হবে। এইদিকে পোস্টমর্টেমের নিয়ম আছে, বিকেল 4টের পরে আর পোস্টমর্টেম হয় না। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি প্রচন্ড তাড়া পড়ে গেছে যে মৃতদেহটিকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করতে হবে, অর্থাৎ পুড়িয়ে দিতে হবে, দাহ করতে হবে। একটু আস্তে ম্যাডাম, একটু আস্তে, একটু আস্তে। এদিকে মমতা ব্যানার্জির তো তাড়া পড়ে গেছে যে মৃতদেহটিকে দাহ করে ফেলতে হবে, না হলে সমূহ বিপদ। এদিকে 4টের পরে আবার পোস্টমর্টেমের নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম হয় না।
একটা ক্ষেত্রেই হতে পারে, যদি একজন উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে হাজির করা যায়, তাকে ডিস্ট্রিক্ট করোনাল বলে, সেই উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে ধরে আনা হলো। মমতা ব্যানার্জির কিসের এত তাড়া পড়ল যে মৃতদেহটিকে তক্ষুনি জ্বালিয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, দাহ করে দিতে হবে? ডেকে এনে নামকা ওয়াস্তে একটা পোস্টমর্টেম করা হলো, সেখানের কি রিপোর্ট সে তো দেখাই যাচ্ছে। অথচ মৃতদেহ দেখেছেন এরকম একজন বৃদ্ধার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আমরা শুনেছি। তিনি বলছেন মেয়েটির দুটি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়ানো ছিল। এটা তখনই হতে পারে যদি তার পেলভিক বোন অর্থাৎ হিপসের ওপরে যে বোনটা থাকে সেই বোন যদি ভেঙে যাওয়া যায়, তাহলে সেই বোন ভেঙে গিয়েছিল, সেই হাড় ভেঙে গিয়েছিল। মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে, সেটাও করা হয়েছিল। যৌন নিগ্রহ, সেটাও করা হয়েছিল। মেয়েটির সারা শরীরে বিভিন্ন রকমের ক্ষত চিহ্ন ছিল। আপনারা হয়তো দেখেছেন একটি মৃতদেহের ছবি সমাজ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বলা হচ্ছে সেই মেয়েটির ছবি। আমি জানি না, যদি সত্যি তাই হয় তাহলে দেখবেন সেই মেয়েটির মুখে কতগুলো ক্ষত চিহ্ন ছিল। এদিকে মমতা ব্যানার্জির তাড়া পড়ে গেছে মৃতদেহটিকে এক্ষুনি পুড়িয়ে দিতে হবে। বাবা মাকে অন্যদের থেকে আলাদা করা হলো। মৃতদেহটিকে পুলিশ একটি গাড়ি এনে তুলে দৌড় দিল শ্মশানের দিকে। বাবা মাকে জানানোই হলো না কোথায় যাচ্ছে। বাবা মা টিভি ক্যামেরাকে বললেন যে আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে গেল? একটি শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহটি দাহ করা হলো। কেন এত তাড়া কেন? কারণ আপনারা জেনেছেন নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন ঘটনা পড়ে যে মৃতদেহ কথা বলে। মৃতদেহ কথা বলে। মৃতদেহ বলে দেয় যে কতজন অত্যাচারী ছিল, কি কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সব চিহ্ন মৃতদেহে থাকে। এটার জন্যে আগাথা ক্রিস্টি বা আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস পড়ার দরকার নেই। প্রতিদিনকার খবরের কাগজের রিপোর্টগুলো পড়লেই হয়। এই যে মৃতদেহে যে দাগগুলো ছিল, যে সাক্ষ্য প্রমাণগুলো ছিল, তা লুকিয়ে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী এত সচেষ্ট হয়েছিলেন। না হলে ধরা পড়ে যাবেন যে কতজন মিলে এই ঘটনা ঘটেছিল, কতজন এই ঘটনা ঘটিয়েছিল। যারা সেই মৃতদেহ দেখেছেন বা সেই সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড অভিযোগ পেয়েছেন, শুনেছেন, বিশেষজ্ঞরা তারা বলেছেন যে 4 বা 5 জনের কম এই ঘটনা ঘটে না। এদিকে মমতা ব্যানার্জির পুলিশ কি করলো? একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করলো। কি জানা যাচ্ছে যে সেই সিভিক পুলিশ মদ খেয়ে একতলায় বসেছিল, মদে চুর। তাকে কেউ বলেছিল 4 তলায় যা, 4 তলায় সেমিনার রুমে তোর জন্য কিছু আছে। সেই ছেলেটির নাম তারকাটা, তারকাটা সঞ্জীব। তারকাটা কাকে বলে আপনারা জানেন, যার মাথায় একটু চিট আছে। এই তারকাটা সঞ্জীব দৌড়লো 4 তলায়, তার জন্য কি জিনিস আছে দেখতে। দেখে দেখলো যে একটি মৃতদেহ পড়ে আছে। সঞ্জীবের গলা থেকে একটি হেডফোন খুলে সেই দুর্বৃত্ত মৃতদেহের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সঞ্জীবকে তাড়িয়ে দিল, বলল যা তোর কাজ হয়ে গেছে। এই রকমের একটি ছেলে যে হয়তো খুনে জড়িতই নেই, তাকে পুলিশ ধরে বললেই তো আমরা ক্র্যাক করে ফেলেছি, আমরা রহস্যের সমাধান করে ফেলেছি। কাকে ধরলেন ভাই? কাজ করলো 5 জন, আর আপনি একটা ছেলেকে ধরলেন যার নাম তারকাটা সঞ্জীব। আজ জানা যাচ্ছে এই সঞ্জীব তার আগে 3টে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল।
3টে প্রস কোয়ার্টার ঘুরে তার নিজস্ব শারীরিক ক্ষুধা মিটিয়ে যখন সে হসপিটালে চূড়ান্ত মদ্যপ অবস্থায় বসে আছে, তখন তার পক্ষে সম্ভবই নয় কোনো যৌন নিগ্রহ করা, বা সেই তারকাটা সঞ্জীবের চেহারাটি এমন ছিল যে এই মেয়েটি সহজেই তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেতে পারত। সম্ভব ছিল। সেই মেয়েটিকে যারা চিনত, তার ক্লাসমেট, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় পরিজন, তারা সবাই বলেছে যে এইটুকু জোর অন্তত সেই মেয়েটির গায়েতে ছিল, এইটুকু বল অন্তত ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কামস্টান্সেস থেকে, যাকে আমরা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলে থাকি আইনের ভাষায়, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, যে এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব, ওই তার কাটা সঞ্জীব করেনি। করেছিল তৃণমূলের কাছের কিছু লোক, কিছু নেতার অনুগ্রহ ভাজন, হয়তো তাদের পুত্র, হয়তো তাদের খুব কাছের লোক, এরকম কেউ, যে কারণে তৃণমূলের একজন ডাক্তার, কুখ্যাত ডাক্তার, সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন জানা নেই, কিন্তু একটা কুকুরকে যিনি ডায়ালিসিস করার জন্য পিজি হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই লোকটি, সে সারাক্ষণ ওই হসপিটালে হাজির ছিল। আমি আজকে জিজ্ঞেস করব, কি হয়েছিল ভাই, আপনার এত কি প্রয়োজন ছিল যে ওখানে গিয়ে আপনাকে হাজির হতে হয়েছিল? তাহলে কি আপনিও ছিলেন সেই এভিডেন্স লুকিয়ে ফেলাদের দলে? হ্যাঁ, আপনিও ছিলেন। কারণ আপনি বসে বসে মমতা ব্যানার্জির থেকে যে নির্দেশ পাচ্ছিলেন এবং অন্যান্য অফিসিয়ালরা যে নির্দেশ পাচ্ছিলেন যে মেয়েটির বাবা মাকে ওই মৃতদেহটা দেখতে দিও না, আগে মৃতদেহটিকে অন্যরকম একটা চেহারা দাও, তারপর তাকে সরিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও, একটা নামকা ওয়াস্তে পোস্টমর্টেম করে দাও, এবং তারপর মৃতদেহটি পুড়িয়ে দাও, যাতে যে মৃতদেহ কথা বলে, অত্যাচারের গল্পটি শুনিয়ে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, সেই মৃতদেহটিকে সরিয়ে দেওয়া দরকার। এবং মমতা ব্যানার্জির নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল। আমি আজকে এই মঞ্চ থেকে অভিযোগ করছি যে যে অভিযুক্তদের সিবিআই সন্দেহ করছে, যাকে ধরেছে, সে ছাড়াও মমতা ব্যানার্জিকে এবং তা সেই কুকুরের ডায়ালিসিসওয়ালা সেই ডাক্তারটিকে এখনই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মমতা ব্যানার্জিকে আজ আমি এই মঞ্চ থেকে একজন অভিযুক্ত হিসেবে ঘোষণা করছি। আমি একজন প্রাক্তন বিচারপতি, আমি 24 বছর প্র্যাকটিস করেছি হাইকোর্টে, এরকম অনেক ঘটনা দেখেছি। আপনারা হয়তো জানেন কিছু গ্রামের দিকে কিছু প্রাইভেট শ্মশান আছে, সেই প্রাইভেট শ্মশানে কোনো মৃতদেহ দাহ করে ফেলা হয়, কেউ কিছু জানতে পারে না। এই ঘটনাটা শুরু করেছিলেন আমাদের এখানের মার্ক্সবাদী বিপ্লবী নেতারা, তৃণমূল সেটা চালিয়ে গেছে এবং যায়। একথা আপনারা যারা শহুরে মানুষ আমার মতো, তাদের কাছে হয়তো অবিশ্বাস্য ঠেকবে, কিন্তু ঘটনাটা সত্যি। তো এইরকম ভাবে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়, তা মমতা ব্যানার্জি, যিনি অন্তত গত 30-40 বছর ধরে রাজনীতি করছেন, তিনি খুব ভালো করে জানেন। আর এটাও জানেন এবং তাকে জানানো হয়েছিল যে মৃতদেহটি যদি লোপাট করে দেওয়া যায়, মৃতদেহটি যদি পুড়িয়ে ফেলা যায়, তাহলে মৃতদেহের থেকে আর সেই গল্প শোনা যাবে না, অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং সিবিআই অন্ধকারে হাতড়াতেই থাকবে। এদিকে তার আমচা এবং চামচাড়া আওয়াজ তুলবেন যে সিবিআই তুমি 4 দিনের মধ্যে রিপোর্ট দাও, যেন তিনি সিবিআই এর কোনো কর্তা। আরে নিজেকে ভেবেছেন কি? আপনি তো একটা অভিযুক্ত, আপনি একটা আসামি। আজকে আমি আবার ঘোষণা করছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসামি এই খুনের। এই খুনের আসামিটিকে সিবিআই এর উচিত এখনই জিজ্ঞাসাবাদ করা এবং রাষ্ট্রপতির উচিত এখানে 356 জারি করে, 356 ধারা সংবিধানে জারি করে এই সরকারকে ফেলে দেওয়া। তা না হলে শুধু এই খুনের নয়,
আরো যত কেলেঙ্কারি আছে এক এক করে যদি পিছিয়ে যাই, দেখা যাবে সন্দেশখালী কেলেঙ্কারি, দেখা যাবে শিক্ষা জগতের শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, দেখা যাবে খাদ্য কেলেঙ্কারি। কোন কেলেঙ্কারির উন্মোচন এই সরকার করতে দেবে না, কারণ তারা সব সময় তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবে। গরু পাচার, কয়লা পাচারের কথা তো আছেই। ফলে আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভারতবর্ষে যাকে এখন 1 নম্বর আইনজীবী হিসেবে মনে করা হয়, তিনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে 356 ধারা প্রয়োগের বিরোধী, কোথাও যেন 356 ধারা প্রয়োগ করা না হয়। আপনারা দেখবেন, সেটা পাবেন। আমি সকালবেলা পেয়েছি, আস্তে আস্তে আমি সেটা দেখছিলাম। কিন্তু যদি পশ্চিমবঙ্গের মতো অবস্থা হয়, যেখানে প্রশাসন অর্থাৎ ব্যুরোক্রেসি এবং পুলিশ তারা সাধারণ মানুষকে রক্ষা করার চেয়ে তাদের ধ্বংস করার দিকেই তাদের মন বেশি, সাক্ষ্য প্রমাণ নষ্ট করার দিকে মন বেশি, সেখানে 356 জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই আমি এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যে এই সরকারকে এখনই ফেলে দিন। 356 ধারা জারি করে আপনি শাসনভার নিজের হাতে নিন। 4 মাস 6 মাস পুরো ব্যাপারটাকে আগে সামলে দেওয়া যাক, তারপর আবার নতুন করে নির্বাচন হোক। কেন নতুন করে নির্বাচন হওয়া দরকার? আপনারা জানেন যে গত 14 তারিখ রাত্রিরে সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা, কিভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অনেক জায়গায় এবং বিদেশের অনেক জায়গায় রাত দখলের অভিযানে নেমেছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, এই নেমে যাওয়ার ডাক কোনো রাজনৈতিক দল দেয়নি। এটা মেয়েরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছিল এবং সেটা এত জনপ্রিয় হয়েছিল যে তাতে পরিষ্কার বোঝা গেছে যে এই মমতা ব্যানার্জির সরকারের বৈধতা ধ্বংস হয়ে গেছে। বৈধতা বলে কিছু নেই। বৈধতা ব্যাপারটা কি? যখন একটা সরকার গঠন হয় তখন ভোটের মাধ্যমে হয়। ভোটে একটা দল জিতলো, তারা সরকার গঠন করবে, 5 বছরের জন্য তারা সরকার চালাবে। এই যে কনস্টিটিউশনের নিয়ম, সেইটা সেই সরকারকে একটা বৈধতা দেয় যে তুমি জিতেছো গণতান্ত্রিক পদ্ধতিতে, তুমি সরকার গঠন করো। যদিও এখানে গণতান্ত্রিক পদ্ধতি মানা হয় না, বহুবার সেই রিপোর্ট কেন্দ্রে গেছে এবং কেন্দ্র সেই রিপোর্ট বহুবার পর্যালোচনা করে বিভিন্ন মতামত রেখেছে। না হলেও ওপর একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে যে আমি বেশি আসন পেয়েছি, আমি করব, ঠিক আছে, তুমি চালাও সরকার। কিন্তু সেই বৈধতা, কনস্টিটিউশনের দেয়া বৈধতা নষ্ট হয়ে যাওয়ার জায়গায় আসে যখন একটা গণবিক্ষোভ আছড়ে পড়ে সারা দেশে। বাংলাদেশে আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে কিভাবে মানুষ রাস্তায় নেমেছিল লাঠি গুলির ভয় না করে। আমি সেই ঘটনাকে সমর্থন করছি বা করছি না এ কথা বলার জন্য এখানে আসিনি। আমি বলছি যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তারও আগে আপনাদের হয়তো মনে আছে, রোমানিয়াতে চাউসেস্কু বলে একটা লোক ছিল। চাউসেস্কু, সেই চাউসেস্কু অত্যন্ত অত্যাচার করত তার দেশের মানুষের ওপর। একদিন মানুষ জেগে উঠল, সেনাদল বিদ্রোহ করলো, মানুষ তাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে লাশটা ঝুলিয়ে দিল ল্যাম্পপোস্টে। সেই লাশ হাওয়ায় দোল খেতে লাগলো। এই ঘটনা ঘটেছে। সুতরাং মমতা ব্যানার্জি সাবধান। মমতা ব্যানার্জি, রামচা, চামচা, ভাইপো, ভাইজি সবাই সাবধান। মানুষ আজ জেগে উঠেছে, আপনাদের কেউ কেয়ার করছে না। লাঠি গুলি চালিয়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না। যে কোনো দিন যদি আপনি নিজে থেকে না নামেন, যে কোনো দিন আপনাকে মানুষ গিয়ে
কালীঘাট থেকে বা নবান্ন থেকে বের করে ছুঁড়ে ফেলে দেবে। হাজার হাজার মানুষ নবান্নে বা কালীঘাটে গিয়ে ঢুকবে, একটা কাগজ আপনাকে সরাতে দেওয়া হবে না নবান্ন থেকে। প্রতিটা ঘটনার তদন্ত করা হবে। আমাদের দলে এরকম অনেক মানুষ আছেন যারা অত্যন্ত দুঃখ নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, এসে বলেছেন মশাই তৃণমূলটা করা যায় না, এত দুর্নীতিগ্রস্ত, এত গুন্ডা বদমাশদের দল। তারা অনেক ঘটনা জানেন, অনেক কিছু তারা বলে দিতে পারবেন। মমতা ব্যানার্জি, আপনি নিজে নিচে নেমে যান। আপনার বৈধতা নষ্ট হয়ে গেছে, আমি জানি এসব কথা আপনার কানে ঢুকবে না, আপনি নিজে একজন দুর্বৃত্ত। তাই আমি তিনটে কথা বলে সামারাইজ করে এই বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে, এই মমতা ব্যানার্জিকে আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে অভিযুক্ত হিসেবে ঘোষণা করলাম এই খুনে। দ্বিতীয়ত, সিবিআই এর কাছে আমার দাবি অনুরোধ নয় যে আপনারা মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়ে আপনাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ চালু করুন। সঙ্গে সেই কুকুরের যে ডায়ালিসিস করানো ডাক্তার, কি মাঝি না মাল্লা কি একটা নাম, তাকে নিয়ে যান। আর তৃতীয়ত, আমি যাকে অনুরোধ করা যায় সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার কাছে বার্তা পাঠালাম। এখানে মিডিয়ার অনেক মানুষ আছে, তারা নিশ্চয়ই পৌঁছে দেবেন। আমি তো ব্যক্তিগতভাবে পৌঁছে দেবই যে আজকে আমি একজন ভারতের নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বলতে চেয়েছি যে এই সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে। আপনারা আজকে সেই বিখ্যাত আইনজীবী, তার নাম করছি না কারণ তার বিজ্ঞাপন করার জন্য আমি এখানে আসিনি, সেই বিখ্যাত আইনজীবীর ভিডিওটা শুনে দেখবেন কিভাবে নষ্ট হওয়ার কথা।